সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিগন্ত বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়াদিগন্ত। খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ। নির্বাচনী মেরুকরণ এটা আপনার বেশ মানে কাঠখড় পোড়াচ্ছে রাজনৈতিক দলগুলো আর কি, কিন্তু এই মেরুকরণ নিয়ে অনেকে সংকট দেখছেন, অনেকে সম্ভাবনাও দেখছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে সংকট সম্ভাবনা দুটোই আছে। যেমন সংকটটা হচ্ছে যে জোট করা, এখন তো দুটা সমান্তরাল জোট তৈরি হয়ে গেছে, কিন্তু জোটের যে ইন্টারনাল মেকানিজম আছে, এই মেকানিজমে নানান ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে। যেমন এনসিপি কোন দিকে যাবে, বিএনপির দিকে নাকি জামাতের দিকে? শেষ পর্যন্ত বিএনপি এনসিপি জামাতের সাথে আসলো, কিন্তু তার মধ্যে আবার কিছু বিদ্রোহ দেখা দিল, কয়েকজন নেতা পদত্যাগ করলেন, নেতা নেত্রী। অন্যদিকে এখন জামাতের সাথে আবার ইসলামী আন্দোলন, যেটা চরমনার পীরের দল হিসেবে পরিচিত, তাদেরও সিট বন্টন নিয়ে একটু টানাপোড়েন। এমনকি বাংলাদেশ খেলাফত মজলিস যেটা আছে, তারাও পুরোপুরি সন্তুষ্ট বলে মনে হচ্ছে না। অন্যদিকে বিএনপি যাদের নিয়ে জোট তৈরি করার চেষ্টা করছিল, তাদের সবাইকে কিন্তু পায়নি। এর মধ্যে আবার আরপি এর একটা শর্ত আছে, যদি জোট করা হয় তাহলে নিবন্ধিত দল তার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এতে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে আপনি উদারতার পরিচয় দিয়ে ছোট দলগুলোকে অনেক আসন দিলেন, কিন্তু বাস্তবে যেটা হবে, প্রতিপক্ষ জোটের যে প্রার্থী, সেই প্রার্থীর জয়টাও কিন্তু আপনি নিশ্চিত করবেন। ফলে জোট করার সময় এটাই দেখতে হচ্ছে, যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হচ্ছে উনি ওই আসনে জিততে পারবেন কিনা। এটা বিএনপির জন্য একটা সংকট, একই সাথে জামাতের জন্য সংকট। যার কারণে এখন ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেব একসময় 143টা, পরে ওখান থেকে কমে কমে প্রায় 70-80টাতে ঠেকলেন। এখন 80টা সিট যদি ইসলামী আন্দোলনকে দেওয়া হয়, তাহলে শেষ পর্যন্ত এখানে কয়টা জয়লাভ করবে, এটা একটা বড় কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। এটা হচ্ছে একটা বড় সংকট। আর সম্ভাবনাটা হচ্ছে বাংলাদেশে এই যে জুলাই বিপ্লবের যে রাজনীতিটা, সেই রাজনীতির পক্ষের শক্তিটা কিন্তু দুইটা ভাগে ভাগ হচ্ছে, কিন্তু এই বিভাজনটাও কিন্তু পুরোপুরি আপনি বলতে পারবেন না যেটা সহিংস কোনো বিভাজন। যেমন কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম, বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য জামাতের আমির সহ এবং কেন্দ্রীয় নেতারা গেছেন। ওখানে দুই পক্ষের বেশ সুন্দর পরিবেশে একটা আমরা মিটিং এর মতো দেখছি। যদিও এটা হয়তো ফর্মাল রাজনৈতিক কোনো আলোচনা না, কিন্তু এই আলোচনা মানে সামাজিক অনুষ্ঠানের মধ্যে, সামাজিক আলোচনার মধ্যে, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক সৌহার্দ্য বিনিময় হয়। রাজনীতির অনেক জটিল সমীকরণ কিন্তু সহজ হয়ে যায়, অনেক বরফ গলতেও কিন্তু আমরা অতীতে দেখি। এই হিসাবে আমরা এটাকে একটা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখতে পাই। এখন যে মেরুকরণটা আপনি বললেন, দুটো সমান্তরাল মেরুকরণ, একটা বিএনপিকে কেন্দ্র করে আর একটা জামাতকে কেন্দ্র করে, এই মেরুকরণটা শেষ পর্যন্ত যদি নির্বাচন পর্যন্ত যায় এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি দেশের মানুষ দেখতে পায়, তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য অনেক বড় একটা বিষয় হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে দুটো জোটের যে প্রধান দুই দল, এই দুই দল কিন্তু একসময় একজোটের অংশীদারও ছিল। ফলে তাদের মধ্যে বিরোধ, প্রতিদ্বন্দ্বিতা যা কিছু আছে, তা যদি একটা মাত্রা পর্যন্ত থাকে এবং একটা সহিংস কোনো বিরোধিতা পর্যন্ত না যায়, তাহলে এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। আমার বিশ্বাস পরবর্তী 5 থেকে 10 বছর পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের যে চেতনাটা, এই চেতনার সরকারই বাংলাদেশ শাসন করবে। মানে রাজনৈতিক দর কষাকষি যাই হোক, সমঝোতার মাধ্যমে বিষয়টি শেষ হবে। এবং আপনি যেটা বলতেছেন যে নির্বাচিত দল হিসেবে রাজনৈতিক দলগুলো পরবর্তী যে সংস্কারের যে ধারাবাহিকতা, সেটা হয়তো তারা শুরু করতে পারবে। এখানে তো দুটো বিষয় আছে। একটা হচ্ছে কি, আসলে জুলাই অভ্যুত্থানটা কেন ঘটছিল, এটা যদি বলেন তাহলে দুটো পয়েন্টে আপনি একমত হতে পারবেন। একটা হচ্ছে কি, বাংলাদেশ নিজে নিজে শাসিত হবে, কারো অঙ্গুলিভালনে, কারো নির্দেশনায় শাসিত হবে না। যেটা এর আগে 17 বছর আমরা দেখছিলাম আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে চেয়েছে, ওভাবে বাংলাদেশের অর্থনীতি চলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলছে, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের মূল ইয়ে ছিল না বাংলাদেশের শাসন করবে। দ্বিতীয় যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে এটা গণতন্ত্রের মাধ্যমে চলবে বাংলাদেশ। এখানে কোন একনায়কতন্ত্র অথবা ফেসিবাদী শাসন বাংলাদেশকে দিলে খাবে না, রাতের ভোট হবে না, মানুষ তার ভোট দিতে পারবে। শাসন ক্ষমতা কারা আসবে, শাসন ক্ষমতা কিভাবে পরিবর্তন হবে, সবকিছু জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। জনগণের পছন্দটা, এই দুটি বিষয় যদি সামনের ফেব্রুয়ারি নির্বাচনটা
অবাধ মুক্ত ভাবে হয়, দেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে এই দুটো শর্তের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। বাংলাদেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, নির্দেশনা দিতে পারবে না, এবং বাংলাদেশের স্বার্থের বাইরে কোনো চুক্তি হবে না, বাংলাদেশের বাইরে কোনো সমঝোতা হবে না, আর গণতন্ত্র হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে কোনো একনায়কের জন্ম আর হবে না। কিন্তু এর জন্য তো আপনার একটা জিনিস নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের রাজনীতির উপর বলা হয় যে বিদেশি শক্তির প্রভাব রয়েছে বা অন্য কোনো দেশের প্রভাব রয়েছে। এই যে বিদেশি শক্তির প্রভাব বা অন্য দেশের প্রভাব মুক্ত হয়েই তো রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। না, আপনি যেটা বিদেশের প্রভাব যেটা বললেন, এটা হচ্ছে কি প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র, এই যে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা, এই ব্যবস্থার অধীনে পুরোপুরি স্বাধীন না। এটা হচ্ছে কি একটা চুক্তির মাধ্যমে প্রত্যেক রাষ্ট্র তার সার্বভৌমত্বের কিছু অংশ আন্তর্জাতিক ব্যবস্থার কাছে সমর্পণ করেছে। এই যে সমঝোতা সমর্পণ করা, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইনের অধীনে প্রত্যেকটা সার্বভৌম দেশ এবং সরকার চলে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, এটা তো হতে পারে না। আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে তো এটা চলতে পারে না, ডিক্টেট করতে পারবে, ডিক্টেট করতে পারবে না। আপনার যে জোটের রাজনীতি বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিএনপির তো ব্যাপক জনসমর্থন রয়েছে, এবং গ্রাম থেকে শহরে বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশা আকাঙ্ক্ষা রয়েছে। এই জোটের রাজনীতি কি বিএনপিকে কি কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে? জোটের রাজনীতি ক্ষতিগ্রস্ত করবে যেটা বলছেন, সেটা তো দিকেই আছে। একদিকে হচ্ছে কি বিএনপি তার মিত্রদের যে আসনগুলো ছাড়বে, সেই আসনগুলোর জয়টা নিশ্চিত বলা যাবে না। বিএনপি যদি তার একজন জনপ্রিয় প্রার্থীকে মনোনীত করতো, তাকে জিতানো যত সহজ হতো, বিশেষ করে তাদের প্রতীকে, তার বাইরে জোটের একজনকে বিজয় করা অত সহজ হবে না। যেমন ঢাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সাহেবকে নমিনেশন দিয়েছেন, এখানে ছিলেন হচ্ছে সাইফুল ইসলাম নীরব, বিএনপির প্রার্থী। এখন দুই প্রার্থীর মধ্যে যদি আপনি তুলনা করেন, তাহলে সাইফুল হকের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। এটা হচ্ছে জোটের রাজনীতির একটা এখনকার সংকট। এটা জামাতের ব্যাপারে কিন্তু আপনি একইভাবে বলতে পারেন। আবার অন্যদিকে এই ছোট দলগুলোর সারা দেশেই কিন্তু ভোট আছে, এদের প্রার্থী হলো একজন বা দুজন বা পাঁচজন, কিন্তু তাদের সারা দেশের বিক্ষিপ্ত যে ভোটগুলো আছে, 5,000, 10,000, 2,000, এগুলো কিন্তু সব বিএনপির বাক্সে যাবে। ফলে বিএনপি যেখানে 1,000 ভোটের ব্যবধানে হারার কথা, ওই জায়গায় কিন্তু হারবে না। এটা হচ্ছে ইতিবাচক দিক। আসলে জোটের সবসময় কিন্তু পজিটিভ নেগেটিভ জিনিস থাকে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনার আসনের সাবজেক্টটা। যেমন সকল দল যদি ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, তাহলে উচ্চ কক্ষ যেটা আছে এখানে তার দলের যে ভোট আছে এই অনুপাতে তারা আসন পাবে। কিন্তু যখন জোট করা হয়, তখন সারা দেশে তো তারা সমর্থন যাচাই করতে পারছে না, ফলে রিয়েল রিফ্লেকশনটা আসে না। যেমন একসময় জামাত যখন একা ইলেকশন করেছিল, তখন 12% ভোট পাইছিল, কিন্তু যখন আবার বিএনপির সাথে জোট করে তখন 4%, 4.5%। তার মানে 4.5% তার মূল ভোট না, মূল ভোট হয়তো 12 থেকে কমলে 10 অথবা বাড়লে 14 এরকম ছিল। আর এখন তো বিভিন্ন জরিপে বলা হচ্ছে কি জামাত জোট এবং বিএনপি জোট প্রায় কাছাকাছি অবস্থানে, হয়তো বা 2-3% কম বেশি। আবার এর মধ্যে এনসিপির একটা সমর্থন যুক্ত হওয়ার বিষয় আছে। সবকিছু মিলিয়ে আগামী যে নির্বাচন, এই নির্বাচন ফলাফলটা কি হবে কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারে না। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের এবার যারা ভোটার হলেন, তার 40% হচ্ছে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এই যে তরুণরা, এরা কি করবে কেউ কিন্তু জানে না। আমরা আগের ভোটের পরিসংখ্যানগুলো সামনে নিয়ে আসি, কিন্তু সেই পরিসংখ্যান তো এবার কার্যকর হবে না, কারণ সেই পরিসংখ্যান অনুযায়ী 7 ভাগ ভোটার কিন্তু এবার ভোট দিবে। ফলে এখানে একটা বড় বিষয় আছে, কি হবে না হবে। আচ্ছা, মনোনয়নপত্র বাতিল এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং এখানে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই এই কাজটি করে, বাছাই করে, যাচাই করে, তদন্ত করে দেখে। কিন্তু কোন মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে প্রার্থীরা বলছেন যে না, এখানে নির্বাচন কমিশনের কতিপয় কর্মকর্তা রাজনৈতিক দলে প্রভাবান্বিত বা অন্যভাবে প্রভাবান্বিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই অভিযোগের ভিত্তি বা কি কেমন হবে? এই অভিযোগের ভিত্তি আছে, আবার ভিত্তি নেই। ভিত্তি আছে কিভাবে? যেমন ধরেন, যেসব শর্তে একজন রিটার্নিং অফিসার একজন প্রার্থীকে বৈধতা দিলেন, আরেক রিটার্নিং অফিসার দেখা যাচ্ছে তাকে বৈধতা দেয়নি। যেমন এই যে মহেশখালীর যে হামিদুর রহমান আজাদ, জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা, ওনার মনোনয়ন বাতিলের ক্ষেত্রে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। এটা হচ্ছে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত অবমাননার জন্য, ঠিক আসামি হিসেবে না, গণহত্যার আসামি হিসেবে না।
ওখানে 3 মাসের জেল দিয়েছিল। আমরা জানি হচ্ছে ওই ট্রাইব্যুনালের পরিস্থিতি কি, এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, এবং সেটা কিন্তু মূল মামলা না, ফৌজদারি মামলা না, আদালত অবমাননার একটা বিষয়। হয়তো কোথাও কোনো কথা বলছে, বিবৃতি দিয়েছে, এটার জন্য 3 মাসের জেল। এই বিষয়টা বিবেচনা করে আপনার ট্রাইব্যুনাল থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল, শুধুমাত্র আরপি অনুযায়ী যারা ট্রাইব্যুনালের ফৌজদারি অপরাধী যারা দণ্ডিত হবে তারাই কিন্তু এখানে হবেন, প্রার্থীতে বাতিল হবে। যারা এই যে 3 মাস 2 মাস আদালত অবমাননা এটা ওটার জন্য যেগুলো হয়েছে এগুলো হবে না। কিন্তু ওই অনুযায়ী অনেকের মনোনয়ন কিন্তু বৈধ হয়েছে, কিন্তু বাট মহেশখালী বা কুতুবদিয়া সেটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কি আসলে ওই কাগজটা ওখানে রিটার্নিং অফিসারের কাছে দেওয়া হয়েছিল কি হয়নি, যদি না হয়ে থাকে আপিলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো ফলে এখানে হচ্ছে কি মানে আইনটাকে কে কিভাবে প্রয়োগ করবে, একজন রিটার্নিং অফিসার উদারভাবে দেখতে পারে, আরেকজন একটা কঠোরভাবে দেখতে পারে। আবার এখানে যে কোনো প্রভাবের বিষয় নেই সেটা কিন্তু বলা যাবে না, কারণ এখন যে প্রশাসন জনপ্রশাসন আছে এই জনপ্রশাসনের বড় একটা অংশের নিয়োগ পদোন্নতি হয়েছিল হচ্ছে ফেসিবাদী সময়ের 17 বৎসরে। ফলে তারা পুরোপুরি নিরপেক্ষ এটা কিন্তু আশা করা যায় না। এখানে কিন্তু আবার কোনো কোনো রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করে নিজ নিজ এলাকায় নিজস্ব মনোভাবের একজনকে হয়তো ডিসি হিসেবে ইউএন হিসেবে নিয়ে যাচ্ছেন। তো এগুলো প্রভাব পড়তে পারে। তবে আমি বিশ্বাস করি, আশাবাদী, চূড়ান্তভাবে একটা মুক্ত অবাধ একটা নির্বাচন হয়তো আসবে সামনে ফেব্রুয়ারিতে। আপনি শুরুতেই বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যের যে বিষয়টি এবং আমিনের জামাত আপনার বিএনপির মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সমবেদনা জ্ঞাপন করতে গিয়েছিলেন, এর মধ্যে থেকে আপনি কি মনে করেন যে বিএনপি বা জামাত অনেকটা কাছাকাছি, মানে কিছুদিন আগে দেখা গেছিল অনেকে বলছিল যে মুখোমুখি অবস্থান হয়ে গেছে দল দুটির, এখন কি আপনি এটার কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে মুখোমুখি যুদ্ধ বা এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। বিশেষ করে বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতির একটা বড় অংশে অবদান রেখেছেন, এবং বলতে গেলে আপনার 80-র দশক থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত, 2025 সাল যদি আপনি বাদও দেন অন্তত 2020-22 সাল পর্যন্ত কিন্তু খুব অ্যাক্টিভ নেতৃত্ব উনি দিয়েছেন অসুস্থ হওয়ার আগে। তো এবং ওনার নেতৃত্বে সাফল্য আছে। 2-3 বারের প্রধানমন্ত্রী, অন্তত 2টা ফুল টাইমের প্রধানমন্ত্রী, মানে 10 বছর বা 11 বছর আপনি ধরতে পারেন। 11 বছর উনি রাষ্ট্র এবং দলের নেতৃত্ব দিয়েছেন। আবার এই রাষ্ট্রের নেতৃত্বের বাইরেও কিন্তু উনি লম্বা সময় ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটা রাজনীতির ধরনটা উনি উপহার দিয়েছেন। তো জিয়াউর রহমান যে বাংলাদেশের রাজনীতি উপহার দিয়েছিলেন একটা মিশ্র ধরনের মধ্যপন্থার রাজনীতি, সেটাকে বেগম খালেদা জিয়া অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তো এই বেগম খালেদা জিয়ার লম্বা নেতৃত্বের মধ্যে কিন্তু ওই যে ইসলামিক যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোর সাথে সংঘাত সংঘর্ষ আমরা খুব বেশি সময় কিন্তু দেখি না, হয়তো বিক্ষিপ্ত যদি একবার হতে পারে। অন্যদিকে তারেক সাহেব কিন্তু ওনার রাজনীতিটা ওনার মায়ের কাছ থেকেই বলা যায় যে হাতে কলমে শেখা। ফলে ওনার নীতির মধ্যেও যে তার বড় কোনো ব্যতিক্রম হবে এটা নাও হতে পারে। ফলে আমি বিশ্বাস করি যে হয়তো নীতিগত পার্থক্য থাকবে। বিএনপি একটা মধ্যপন্থী দল, হয়তো কোনো কোনো সময় বাম ঘেঁষা মধ্যপন্থী হয়ে যায়, আবার কোনো কোনো সময় ডান ঘেঁষা মধ্যপন্থী হয়, কিন্তু মধ্যপন্থী দল একটা বড় দল। অন্যদিকে জামাত হচ্ছে একটা ইসলামিক ভ্যালুজের উপর নির্ভর করা ইসলামের আদর্শ ভিত্তিক একটা দল, কিন্তু এটা এখন যে উদার একটা পলিসি, সেই পলিসি কিন্তু অনেকটাই মধ্যপন্থার কাছাকাছির দিকে একটা গতিবিধি আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আদর্শগতভাবে দুইটা পক্ষ এক না হলেও তাদের মধ্যে সম্ভবত যুদ্ধ জিনিসটা হবে না। কারণ যদি এটা হয় তাহলে কি দেখবো আমরা, সেই ফেসিবাদ যাদেরকে আপনি 17 বছর ধরে আপনি বিদায় করতে পারেন নাই, এই যে জুলাইয়ের ছাত্ররা অথবা এরা জীবন বাজি রেখে তাদেরকে বিদায় করেছে, সেটা কিন্তু আবার ফিরে আসার একটা আশঙ্কা তৈরি হবে। এই বিষয়টা বিএনপি অথবা তারেক রহমান সাহেব এবং জামাত অথবা ডাক্তার শফিক সাহেব দুজনের মাথার মধ্যে নেই, এটা আমি বিশ্বাস করি না। অবশ্যই। এবং বিশেষ করে আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে আধিপত্যবাদ বিরোধী যে ব্যাপারটা, এই প্রশ্নে তো দুটি দল একেবারেই অবস্থানে এক। আধিপত্যবাদ বিরোধী ভূমিকা এবং বাংলাদেশকে কেউ ডিকটেট করবে না, হ্যাঁ, এই প্রশ্নে তো এখানে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে যখন একটা সরকারে না যায় একটা দল, তখন বোঝা যায় না আর কি। তবে একটা পার্থক্য তো থাকবেই। যেমন ভারতের অফিসিয়াল বক্তব্য আমরা যেভাবে দেখি, তারা কোনোভাবেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় যাক সেটা চায় না। অন্যদিকে বিএনপি তো একটা মধ্যপন্থার দল, তারা হয়তো বিএনপির প্রতি একটু সফট কর্নার থাকতে পারে, যেটা আজকে আমরা
এস জয়শঙ্করের বক্তব্য কিন্তু আমরা দেখছি আর কি, তারা বাংলাদেশ তারা এটা এমন বলছে বাংলাদেশের সাথে যা কিছু ডিলিং এখন না, ফেব্রুয়ারির পরে। একটু নজর দিতে চাচ্ছিলাম আন্তর্জাতিক অঙ্গনে। আপনি শুনেছেন মনে হয় যে ভেনেজুয়েলায় আপনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, হামলার আশঙ্কা করছে সবাই। এটি কি আসলে যুদ্ধের দিকে মন নেবে কিনা? আপনি তো হামলার আশঙ্কা বললেন, আসলে আজকের যে আন্তর্জাতিক মিডিয়ার খবর যেটা, সেটা হচ্ছে কি রাজধানীতে হামলা করা হয়েছে, ওখানে যে অস্ত্র গোডাউন ছিল ওখানে অ্যাটাক করা হয়েছে, এবং সর্বশেষ খবর হচ্ছে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, এই দাবি হচ্ছে ট্রাম্পের। অন্যদিকে ভেনেজুয়েলা যে সোর্স গুলো এগুলো কিন্তু বলছে মাদুরোর কোনো খবর নেই। তার মানে মাদুরোর ভাগ্যে নরিয়েগার পরিণতি কিন্তু থাকতে পারে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে মাদুরোকে তো ভেনেজুয়েলার এই বাম সরকারকে এমনি আমেরিকা পছন্দ করে না, কিন্তু এবার তার কৌশলগতভাবে বলছে যে সে হচ্ছে আমেরিকা মাদক ঢোকাচ্ছে। নরিয়েগার যে ঘটনা, একই ঘটনার পুনরাবৃত্তি। এটা আসলে বড় একটা সংকট যেটা হয়, সেটা যে বিশ্ব ব্যবস্থার সংকট। তার মানে একটা বড় দেশ, ক্ষমতাধর দেশ, আরেকটা দুর্বল রাষ্ট্রকে যদি আপনার পছন্দ না হয়, তার কি প্রেসিডেন্টকে ধরে এনে শাসন পরিবর্তন করবেন? আস্থাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা যদি হয় তাহলে আসলে ভয়ঙ্কর একটা বিষয়। অলরেডি আমরা কিন্তু একাধিক রাষ্ট্রীয় জিনিস দেখছি, আমরা কি শুধু ভেনেজুয়েলা দেখি না, আপনি ইরানের ট্রাম্প প্রশাসন বলছে যে ওইখানে যে বিক্ষোভ চলতেছে সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা সরাসরি সেখানে হস্তক্ষেপ করব। একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। এটা বিপজ্জনক বিশ্ব ব্যবস্থার জন্য। আসলে 2026 সাল মনে হচ্ছে খুব কঠিন একটা সময় আসছে। সেটি তো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।